নমস্কার। ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে দেখা যাচ্ছে যে এই মৌলি কিন্তু বাণীকে একদম মারার প্ল্যান করে ফেলেছে। এমনটাই দেখতে চলেছি আমরা। দেখা যাক সাকসেস হয় কিনা। তো দেখা যাচ্ছে একটা গুন্ডার কাছে গেছে ব্যাগ ভর্তি টাকা নিয়ে। ও ঠাম কিন্তু আটকাচ্ছে যে দাঁড়িয়ে যাও, ভেবেচিন্তে কাজ করে, এইসবে কিন্তু যেও না, ফেসে যাবে। বলে আরে বাবা, এদের কাছে আমাদের না কোনো কন্ট্যাক্ট আছে না কোনো কিছু আছে, ট্রেসও করতে পারবে না, চিন্তা করছো কেন তুমি? যদি ফেসেও যাই মজা দেখবে, আমাদের কিচ্ছু হবে না। এই বলে যাচ্ছে। গুন্ডাটার কাছে টাকা রাখে ব্যাগটা, যে যা বলেছিলে তাই, কাজটা যাতে হয়ে যায় বলে টার্গেট বাণীর ছবিটা দিয়ে দেয়, বাণীর ফোন নাম্বারও দিয়ে দেয়। তো দেখছি ঠামটা মনে মনে বলছে, ঠাম বলছে মনে মনে, বাপরে এই মেয়ে তো দেখছি ডেঞ্জারাস, আমি তো দুটো কাজ করার আগে দুবার ভেবে নি। এ তো ভাবা টাবার কোনো কিছু না, এ তো ডাইরেক্ট কাজ করছে, ভগবান যাতে ফেসে না যায় তাই বলছে। মৌলি বলছে কাজটা যাতে আজকেই হয়ে যায়। বলে আজকে হবে না, স্টাফ কম আছে, কাল মর্নিংয়ে হয়ে যাবে, লোকেশন সেন্ড করে দেবো, লাইভ টেলিকাস্ট দেখে নেবেন তাই বলছে। ওদিকে দেখা যাচ্ছে যে অন্তরাদের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে বাণীরা আসবে। তাই বলছে যে আচ্ছা তুমি কি করছো? অন্তরা শাশুড়ি বলছে, বলে ওই যে তুমি বলছিলে না দই জমানো হচ্ছে না, দই জমানো হচ্ছে না, তাই আমি এই প্রত্যেকদিন একটা করে দইয়ের প্যাকেট কিনছি আর দই জমাচ্ছি। বলে 10 প্যাকেট দই কিনেছো তুমি? বলে হ্যাঁ। মানে ওকে দই জমাতে বলেছে, ও কি করছে, একটা করে দই কিনে আনছে আর সেই দইটাই কাপে গ্লাসে গ্লাসে ভরছে আর জমাতে দেবে নাকি, এটা হচ্ছে ব্যাপার। বলে হে ভগবান, কোন মেয়ে আনলাম আমি। তখন বাণীরা ঢুকেছে। আমরা বোধহয় কাজের সময় চলে এলাম তাই না? বাণী আর অনিরুদ্ধ ঢুকেছে। বলছে না না এসো, একটু ওকে বুঝিও যে দই জমানো আর টাকা জমানো এক নয়। বলে কেন, কি হয়েছে? বলে ছাড়ো ওসব কথা এখন। বলে তোমরা বসো। আর অন্তরাকে বলছে তুমি একটু চায়ের জল বসাও আর আমি একটু বরঞ্চ লুচি ভেজে দিই। মানে ওরা বলছিল তো ব্রেকফাস্ট করে এসছে, তাই আহ, মানে অনিরুদ্ধর মা বলছে যে, অনিরুদ্ধর ইয়ের আর কি, অন্তরার শাশুড়ি আর কি, যে তোমাদেরকে আপ্যায়ন করার অতটা ক্ষমতা তো নেই, যতটুকু সাধ্য সামর্থ্য মতো করছি, বসো। তো উনি এবার লুচি ভাজতে যাবেন, তার আগে অন্তরাকে চা করতে পাঠিয়েছে। বাণী মনে মনে বলছে যে চা তো করতে পাঠালেন, অন্তরা কি আদৌ চা করেছে কোনোদিনও? আমি বরঞ্চ যাই, গিয়ে সাহায্য করি। তো তখন বলছে যে কাকিমা আমি একটু অন্তরার কাছে যাই, গিয়ে গল্প করি, এই বলে গেছে। তো অন্তরা চায়ের জল বসিয়েছে। বলছে তুমি চা করতে পারো? বলে হ্যাঁ, চা তো সবাই করতে পারে, এই যে চায়ের জলটা দিলাম, এবার চা পাতা দিব, সঙ্গে সঙ্গে একদম 1 কৌটো ভর্তি চা পাতা ছেড়ে দিয়েছে। এবার চিনিটা ঢালতে যাবে, বানি বলছে দাঁড়ো 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 দাঁড়ো, আমি তোমাকে মানে আমি করছি, তুমি দেখো, হ্যাঁ। এই বলে করে, এবার চাটা নিয়ে গেছে, শাশুড়ি মা খেয়েছে। বলছে যাক, চাটা তো খুব সুন্দর বানিয়েছো, কিছু কাজ জানো তাহলে। এবার অন্তরার বাণী চোখে চোখে তাকাচ্ছে আর হাসছে। তো এবার ওই অনিরুদ্ধর কাজ নিয়ে কথা হচ্ছে। অনিরুদ্ধ বলছে কোথাও তো হচ্ছে না, এত ইন্টারভিউ দিচ্ছি, বলছে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তো অনিরুদ্ধ বলছে, মানে আর্য বলছে, অনিরুদ্ধ বলছে এবার যে এক্সপিরিয়েন্স, আরে বাবা কাজটা করার সুযোগই যদি না দেওয়া হয়, এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবে কি করে? তখন বাণী বলছে আচ্ছা শুনুন না, আপনি কিছু করতে পারেন না, মানে আপনি একটু নিজের পাওয়ার খাটিয়ে যদি ওর জন্য একটু কাজের ব্যবস্থা করতে পারতেন আপনাদের কোম্পানিতে। তাইও কাজের ব্যবস্থা করতে বলছে। অনিরুদ্ধ বলছে সিইও পদটার সাথে যে পাওয়ারটাও চলে যাবে সেটা তো ভাবিনি, যাই হোক আমি চেষ্টা করছি। তখন আর্যর বাবা বলছে, নকুল, যে দেখো বাবা, তোমাদের কোম্পানিতে কাজ দেবে, হাজার হোক ওই বাড়ির সাথে তো একটা সম্পর্ক আছে, লোকে কি বলবে বলো তো? যে বলে না না, এতে লোকে কিছু বলার কি আছে, ও কাজ করবে ওর যোগ্যতার ভিত্তিতে, যোগ্যতা অনুসারে। বাণী বলছে হ্যাঁ, নিজেকে প্রমাণ করতে পারলে আর কেউ কিছু বলবে না। এবার অন্তরা মানে ও ইন্টারভিউ দিতে যাবে, মানে আর্যকে নিয়ে যাবে অনিরুদ্ধ আর কি। তো বলছে যে তাহলে তো আয়রন, আমার তো জামা আয়রন করা নেই। তখন মা বলছে তাতে কি হয়েছে, আয়রন করতে কত সময় লাগে? তো অন্তরাকে বলছে। তো এবার নকুল বলছে পারবে ও? বলছে পারবে না কেন, ঠিক পারবে, আমরা সংসার করিনি, আস্তে আস্তে সব শিখে যাবে। তো এবার অন্তরা গেছে আয়রন করতে। এবার বানিও যাচ্ছে, মানে ওকে সাহায্য করবে। ততক্ষণে অন্তরা অলরেডি শার্ট পুড়িয়ে ফেলেছে। ও আবার আয়রন করার পদ্ধতি হচ্ছে, এক জায়গাতে আয়রনটাকে রেখে দিচ্ছে বসিয়ে, কিছুক্ষণ ভাবছে, আবার ওই জায়গা থেকে সরাচ্ছে, আবার কিছুক্ষণ পর আরেক জায়গায় বসাচ্ছে, বসিয়ে রেখে দিচ্ছে কিছুক্ষণ পর, ততক্ষণে তো আয়রন আরও গরম হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর আরেকটা জায়গায় বসাচ্ছে, ততক্ষণে আয়রন একদম বেজায় গরম, আর বসিয়েছে। আবার অতক্ষণ ধরে রেখেছে, যে উঠাবে কিছুক্ষণ পর দেখছে পোড়া পোড়া গন্ধ, ও মা একদম আয়রনের ছাপ মতো জামা পুড়ে গেছে। এবার কি করবে, কেউ যদি দেখে ফেলে, সেই জন্য জানলা দিয়ে ওটাকে ফেলে দিয়েছে। এবার বানি এসছে, কি গো হলো আয়রন, শার্টটা কোথায়? বলছে বানি দিদি, আমি না শার্টটা পুড়িয়ে ফেলেছি, আর আমি জানলা দিয়ে ফেলে দিয়েছি যাতে কেউ বুঝতে না পারে। বানি বলছে হায় ভগবান, তোমার মধ্যে আর মামামের মধ্যে তো দেখছি কোনো তফাতই নেই। আচ্ছা ঠিক আছে, চলো, বাইরে গিয়ে অন্তত পক্ষে সত্যি কথাটা বলবে, কেমন, মিথ্যে কথা বলবে না, কেউ কিচ্ছু বলবে না। তখন বাইরে গেছে ওরা। তখন কিন্তু আর্যর মা ওখানে নেই। তো বলছে যে কি হলো, আয়রন হলো? তো বলছে যে তখন ইয়ে চলে এসছে আর্যর মা। বলছে কিভাবে হবে, শার্ট তো আমার হাতে। বলে মানে? বানি হাসছে, শার্টটা আপনার হাতে গেল কি করে? তো বলছে যে এই যে
আয়রন করতে গিয়ে আমি ওখানে আচার শুকোতে গেছিলাম, আয়রন করতে গিয়ে শার্টটা পুড়িয়ে ফেলেছে আর প্রমাণ লোপাট করছিল। তো এই নিয়ে তো নকুলও হেসে উঠেছে হো হো করে। এবার আর্য বলছে এবার কি করি আমি, আমার কাছে তো একটাই ফর্মাল শার্ট ছিল। তখন অনিরুদ্ধ বলছে ঠিক আছে কোনো অসুবিধে নেই, চলো আমি তোমাকে শার্ট কিনে দিচ্ছি একটা, মানে শার্ট কিনে দিচ্ছি, তার কারণ হচ্ছে যদি ওদিকে এইচআর বেরিয়ে যায় না, মিটিংয়ে ব্যস্ত হয়ে যায়, আর পাবো না, চলো। এই বলে অনিরুদ্ধ আর কি আর্যকে নিয়ে বেরিয়ে যায়। আর এদিকে বাণীরা তো হাসছে। এবার ওদিকে অনিরুদ্ধ নিয়ে গেছে আর কি আর্যকে। আর ওদিকে অফিসে পিনাকির বাবা সবার সাথে পুলিশ কথা বলছে, মানে ওই আগুন লেগেছিল যে ইনভেস্টিগেশন হচ্ছে। তখন অনিরুদ্ধকে দেখে বলছে ওই যে অনিরুদ্ধ এসছে আমাদের বিজনেস পার্টনার, ওর সাথে কথা বলুন। তো অনিরুদ্ধ বলছে যে দেখুন শুধুমাত্র সন্দেহের বশত আমি নাম বলতে পারি না, আপনারা ইনভেস্টিগেশন করুন, আমি জানি আপনারা, মানে আমার বিশ্বাস আছে আপনারা দোষীকে খুঁজে বের করবেন। বলে ঠিক আছে, আপনারা আমাদের সাথে কোঅপারেট করবেন, কোনো কিছু হলে খবর দেবেন। এই বলে পুলিশ চলে যায়। তো এবার পিনাকিরাও যে যার রুমে চলে যায়। এরপরে অনিরুদ্ধ মানে আর্য বলছে যে এখানে বসবো, বলে হ্যাঁ তুমি বসো, আমি এইচআর এর সাথে কথা বলে আসছি। এই বলে আর্যকে বসাই। ওদিকে বাণী ওই অন্তরাকে নিয়ে গেছে ওকে আয়রন করা শেখাবে। এবার যখন শেখাতে যাবে তখন তার কাছে একটা ফোন আসে, ওই গুন্ডাটা ফোন করেছে, ফোন করে বলছে আপনার মেয়ে খুব অসুস্থ, তাড়াতাড়ি স্কুলে চলে আসুন, অজ্ঞান হয়ে গেছে। এই শুনে তো বাণী তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে। অন্তরা বলছে আমিও যাব সঙ্গে, কিন্তু অন্তরা গিয়ে দেখে বাণী অলরেডি অনেকটা চলে গেছে, দেখতে পাচ্ছে না। তো গডের কাছে প্রার্থনা করছে যাতে সবকিছু ঠিক হয়ে যায়। এবার বাণী ওদিকে দৌড়তে দৌড়তে ইটে হোঁচট খেয়ে পড়ে গেছে। তখন একটা দোকানদার এসে বলছে আরে আস্তে চলাফেরা করবেন তো, উঠুন উঠুন, ধরে ধরে ওঠায়। বাণী বলছে আমার মেয়েটা খুব অসুস্থ, আমাকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, একটা অটো বা ট্যাক্সি ডেকে দিন না। তখন সামনে দিয়ে একটা অটো যাচ্ছে, আর অটোতে সেই গুন্ডা, মানে সেই গুন্ডাটাই অটো চালাচ্ছে, সব প্ল্যান। তো বলছে যে চলুন চলুন অটোতে উঠবেন। গুন্ডাটা বলছে ইঁদুর তো নিজেই ধরা দিয়েছে ফাঁদে, তো সবকিছু প্ল্যান মাফিকই হচ্ছে। এই বলে বাণীকে ওই গাড়িতে উঠিয়ে দেয়। তো এবার বাণী বলছে কি করি কি করি, অনিরুদ্ধকে ফোনে পাচ্ছে না, তো ভাবছে আর্যকে ফোন করে দিই। তো আর্যকে ফোন করে জানাচ্ছে যে এরকম ব্যাপার, মেয়ে অসুস্থ হয়ে গেছে, আমি স্কুলে যাচ্ছি। এরপরে আরো কিছু বলতে যাবে কি, গুন্ডাটা এমন করে গাড়িটাকে ইয়ে করে যে হাত থেকে বাণীর ফোনটা পড়ে যায়। তো বলছে সরি ম্যাডাম সরি, আসলে বাম্পার ছিল তো, তাই জাম্পার হয়ে গেছে, এরকম উল্টোপাল্টা কথা বলছে। বাণী তো বিরক্ত লাগে, ফোনটা তুলে দেখছে ফোনটা বন্ধ হয়ে গেছে। বলে এই বাবা ফোনটা তো বন্ধ হয়ে গেছে। গুন্ডাটা তো এবার হাসছে। এদিকে বাণীকে কিন্তু অটো ড্রাইভার নিয়ে যাচ্ছে। আর ওদিকে অনিরুদ্ধ যখন এসছে আর্যকে ডাকতে, আর্য বলছে অনিরুদ্ধকে যে দাদা ইয়ে অসুস্থ, তানিয়া অসুস্থ, মানে বাণী ম্যাডাম ফোন করে বললেন যে তানিয়া নাকি স্কুলে অজ্ঞান হয়ে গেছে। বলে কি কি বলছো? এ বলে অনিরুদ্ধ তড়িঘড়ি করে স্কুলে ফোন করে, কিন্তু জানতে পারে যে না, তানিয়া তো একদম ফিট অ্যান্ড ফাইন আছে, ইভেন তানিয়ার সাথে কথাও বলে। তখন বুঝতে পারে যে কিছু একটা ব্যাপার হয়েছে, কোনো একটা ট্র্যাপ হয়েছে। এর আগেও বাণীকে ফোন করে ডাকা হয়েছিল এরকম ভাবে, তার মানে বাণীর সামনে ঘোর বিপদ। এক্ষুনি আমাদেরকে অন্তরার সাথে কথা বলে ব্যাপারটা জানতে হবে কি হয়েছে। আর ওদিকে বাণী দেখছে অন্য একটা শুনশান রাস্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। বলে কি ব্যাপার দাদা, এটা তো স্কুলের রাস্তা নয়। বলছে শর্টকাট ম্যাডাম শর্টকাট, ফার্স্ট ফার্স্ট। বলে আপনি দাঁড় করান, আপনি গাড়িটা দাঁড় করান, আমি নামবো, আমি বাকিটা হেঁটে যাবো। গাড়ি কিছুতেই দাঁড় করায় না। বাণী বলছে কি ব্যাপার, গাড়িটা দাঁড় করাচ্ছেন না কেন, দাঁড় করান। এদিকে বাণী অনেকক্ষণ ধরে বলার পর গাড়ি থামিয়েছে, তার একটা ফাঁকা জায়গাতে, মানে ওদের লোকেশন অনুযায়ী গাড়ি থামিয়েছে। দিয়ে বাণী টাকা দিয়ে নিচে নামছে। এবার বাণীকে বলছে যেভাবে ফোনে ডেকেছিল সেই গলা করে। বাণী বুঝতে পেরেছে যে এই আমাকে তার মানে মিথ্যে বলে ডেকেছে। বাণী দৌড়চ্ছে, বাণীর পেছন পেছন গুন্ডাটাও দৌড়চ্ছে। ওদিকে মলি আর ওর ঠাম্মি গাড়ি নিয়ে আসছে। ও ঠাম্মি বলছে ভেবে নাও কিন্তু এখনো সময় আছে, এত বড় কাণ্ড কিন্তু ঘটিও না, ফেসে যাবে। বলে কেন, তুমিও তো এই বাড়ির বড় মেয়েকে সরানোর চেষ্টা করেছিলে আমাকে সেভ করার জন্য, তো আজকে আমিও নিজেকে সেভ করার জন্য বাণীকে শেষ করে দিচ্ছি, আবার কি। তো ওর ঠাম্মি তো চিন্তায় পড়ে গেছে। এবার বাণী কিন্তু যেদিক দিয়ে পালাচ্ছে সেদিক দিয়ে গুন্ডা পুরো ঘিরে নিচ্ছে, মানে ওকে গোল করে গুন্ডাতে ঘিরে ফেলেছে। এবার কোন দিকে পালাবে, আরেক দিকে পালাতে গিয়ে মেন গুন্ডা সেখানে চলে আসে। বেশ চারপাশ দিয়ে ঘিরে নেয় বাণীকে। এবার বাণী কি করে বাঁচবে, অনিরুদ্ধরা কি সময় মতো এসে পৌঁছে বাণীকে বাঁচাতে পারবে, দেখতে পাবো আগামীকালকে রিভিউতে। তো আজকের রিভিউ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, আর আজকের রিভিউ দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।